আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আজ আমরা আমাদের দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্বের বহুমুখী সমীকরণ নিয়ে অত্যন্ত গভীর একটি আলোচনা করতে চলেছি। আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন আমাদের চারপাশে খুব দ্রুত কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বাইরে থেকে সবকিছু খুব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে আন্তর্জাতিক কূটনীতির বড় বড় গুটি কিন্তু চালাচালি চলছে। আজকের দিনে কোনো দেশের রাজনীতি কেবলমাত্র তার নিজস্ব সীমানার মধ্যে আসলে আটকে থাকে না। পরাশক্তিগুলোর নজর সব সময় থাকে অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলোর দিকে। আমরা পরিষ্কারভাবে বর্তমান সময়ে বুঝতে পারছি বর্তমান বিএনপি সরকারের প্রতি আন্তর্জাতিক যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের সমর্থন অনেকটাই কিন্তু কমে এসেছে। এখন অনেকেই হয়তো ভাববেন রাজনীতিতে এমন উত্থান পতন খুবই স্বাভাবিক ব্যাপার। কিছুদিন পর হয়তো সব আবার আগের মতো হয়ে যাবে। তবে আন্তর্জাতিক রাজনীতিতে পরাশক্তিগুলো হুট করে আসলে কোনো সিদ্ধান্ত নেয় না, বরঞ্চ তারা নিজেদের স্বার্থ এবং নিজেদের কৌশলগত অবস্থান থেকে নিখুঁত হিসাব নিকাশ বহুদিন ধরে কষে তারপর কিন্তু সিদ্ধান্ত নেয়। আপনারা একটু পেছনের দিকে তাকালে বুঝতে পারবেন আওয়ামী লীগ সরকারের পতন এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো এবং বিএনপি সরকার নির্বাচিত হলো, এই সময়ে আন্তর্জাতিক মহল একটি জোরালো ভূমিকা পালন করেছিল। অনেকেই ভেবেছিলেন এই সমর্থন হয়তো দীর্ঘস্থায়ী হবে, কিন্তু রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। সময়ের সাথে সাথে স্বার্থের সংঘাত দেখা দিলে পুরনো সমীকরণগুলো ভেঙে যায়। ঠিক এমন একটি সন্ধিক্ষণে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি। আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জাতিসংঘকে কেন্দ্র করে বেশ বড় মাপের একটি ঘটনা কিন্তু ঘটে গেছে। জুলাই ২০২৪ সালের ঘটনাগুলোর যে বিচার, সেই বিচার প্রক্রিয়া এখন ট্রাইব্যুনালে চলছে। এই বিচারের স্বার্থে প্রসিকিউশন দল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট থেকে কিছু প্রত্যক্ষদর্শীর পরিচয় জানতে চেয়েছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো জাতিসংঘ সরাসরি এই তথ্য দিতে কিন্তু অস্বীকৃতি জানিয়েছে। এর পেছনের কারণটি আমাদের দেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের মধ্যে একটি বড় রকমের সংঘাতের ইঙ্গিত দেয়। দর্শক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় খুব স্পষ্ট ভাষায় তাদের অবস্থান কিন্তু পরিষ্কার করেছে। বাংলাদেশের ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডের একটি বিধান রয়েছে। বিশ্বজুড়ে জাতিসংঘ নীতিগতভাবে মৃত্যুদণ্ডের কঠোর বিরোধিতা করে থাকে। তাই তারা এখন শর্ত জুড়ে দিয়েছে ট্রাইব্যুনাল আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিবেদনে থাকা কোনো সাক্ষীর পরিচয় বা সুনির্দিষ্ট কোনো তথ্য বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীকে বা প্রশাসনকে হস্তান্তর করবে না। আদালতে প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে এই তথ্য তুলে ধরেছেন। এর ফলে প্রসিকিউশনকে এখন সম্পূর্ণ নিজেদের উদ্যোগে নতুন করে সাক্ষী জোগাড় করে বিচার কার্য চালাতে হবে অথবা সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় দর্শক, ট্রাইব্যুনালে বিচারিক যুক্তিতর্কের সময় প্রসিকিউটর যখন জাতিসংঘের এই অসহযোগিতার কথা স্বীকার করেন, তখন এটি কেবল চার দেয়ালের মাঝে কিন্তু কোনো আইনি বিষয় আর থাকে না। এটি সাধারণ মানুষের মাঝেও নানা ধরনের প্রশ্নের জন্ম দেয়। একটি আন্তর্জাতিক মানের বিচারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তথ্য এবং প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেখানে খোদ জাতিসংঘের এমন শর্ত আরোপ পুরো প্রক্রিয়াটাকে কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আর এই শূন্যস্থান পূরণ করা মোটেও আসলে কোনো সহজ কাজ নয়। কারণ পশ্চিমা দেশগুলো এই বিচার প্রক্রিয়ায় অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। তাদের কাছে মানবাধিকার এবং আইনি স্বচ্ছতা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। জাতিসংঘের এমন সিদ্ধান্ত নিছক একটি সাধারণ আইনি প্রক্রিয়া নয়। আমি মনে করি এর একটি বিশাল কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক প্রভাব অবশ্যই রয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে জাতিসংঘের মতো সংস্থার সমর্থন খুবই প্রয়োজন হয়। সেখানে তাদের এমন অসহযোগিতা বিশ্বমঞ্চে একটি নেতিবাচক বার্তা কিন্তু দেয়। পরাশক্তিগুলো এই বিষয়টিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসাবে বিবেচনা করতে পারে। এর পাশাপাশি বৈষয়িক নিরাপত্তার দিকটিও কিন্তু আমাদের খুব গভীরভাবে এখানে বিশ্লেষণ করা প্রয়োজন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর বিভিন্ন রিপোর্টে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যে নিরাপত্তা, সেই আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বেশ কিছু সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। রিপোর্টে আন্তর্জাতিক উগ্রবাদী বা জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সবসময় দক্ষিণ এশিয়া নিয়ে নিজেদের নীতি নির্ধারণের ক্ষেত্রে দুটি প্রধান মানদণ্ড এখানে অনুসরণ করে থাকে। প্রথমটি হলো আন্তর্জাতিক নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমন, আর দ্বিতীয়টি হলো মানবাধিকার রক্ষা এবং সার্বজনীন আইনি কাঠামোর যে প্রয়োগ সেটা যেন সঠিক হয় সেই বিষয়টি। দর্শক, আপনারা জানেন দক্ষিণ এশিয়া ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানে সামান্য কোনো অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিতে গিয়ে পড়ে। নিরাপত্তা পরিষদের রিপোর্টে যখন কোনো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর আঞ্চলিক নেটওয়ার্ক শক্তিশালী হওয়ার কথা বলা হয়, তখন পশ্চিমা বিশ্ব কিন্তু নড়ে চড়ে বসতে বাধ্য হয়। তারা কোনোভাবেই চাইবে না এই অঞ্চলে নতুন করে কোনো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি কোনো কারণে তৈরি হোক। আর যখন আন্তর্জাতিক বিচারে জাতিসংঘের সরাসরি আইনি বাধা তৈরি হয় এবং নিরাপত্তা রিপোর্টে চরম ঝুঁকির কথা উঠে আসে, তখন পরাশক্তিগুলোর টনক অবশ্যই কিন্তু নড়ে। তারা এই বিষয়গুলোকে অভ্যন্তরীণ রাজনীতি হিসাবে দেখে না, বরঞ্চ তারা দেখে এগুলোকে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রে বড় ধরনের সংবেদনশীল বার্তা হিসাবে, যেটা কোনো রাষ্ট্রের জন্য আসলে খুব একটা সুখকর নয়। দর্শক, আমাদের প্রতিবেশী দেশ ভারতের দৃষ্টিকোণ থেকেও পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সবসময় তার সীমান্ত নিরাপত্তা এবং এই অঞ্চলে যে কোনো উগ্রবাদী শক্তির উত্থানের সম্ভাবনাকে অত্যন্ত সংবেদনশীলভাবে কিন্তু বিবেচনা করে থাকে। জাতিসংঘের রিপোর্টে এমন কোনো ঝুঁকির কথা থাকলে ভারতের নীতি নির্ধারক যারা আছেন তাদের কৌশলগত যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হবে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সবথেকে বেশি অপরিহার্য একটি অংশ। দর্শক, সব মিলিয়ে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পশ্চিমা বিশ্ব এবং অন্যান্য পরাশক্তিগুলো বর্তমান প্রশাসনের দিক থেকে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। পূর্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশের প্রচ্ছন্ন সমর্থন ছিল এই প্রশাসনের প্রতি বা এর পূর্বের প্রশাসনের প্রতি, কিন্তু মানবাধিকার, আইনি জটিলতা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বড় ইস্যুগুলোতে আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয় সেই সমর্থন এখন আর কিন্তু খুব একটা নেই। বিশ্ব শক্তিগুলো কখনোই সরাসরি এসে বলে না আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। তারা আন্তর্জাতিক নিয়ম, জাতিসংঘের সনদ এবং নিরাপত্তার যে মানদণ্ড সেই মানদণ্ডকে সামনে রেখে ধীরে ধীরে নিজেদের একটা দূরত্ব বা গ্যাপ কিন্তু তৈরি করে নেয়। দর্শক, বর্তমান প্রেক্ষাপটে ঠিক এমনটাই ঘটছে। এই নীরব আন্তর্জাতিক সমর্থনহীনতা বর্তমান প্রশাসনকে শেষ পর্যন্ত আসলে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটি এখন আমি মনে করি সবচেয়ে বড় চিন্তার বিষয়। ভূ রাজনীতির এই নতুন খেলা আমাদের দেশের ভবিষ্যতের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে, এটা আমি হলফ করে বলতে পারি। আমাদের সবাইকে এই পরিবর্তনের দিকে গভীর নজর রাখতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে।